পথে চলে যেতে যেতে কোথায় কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে কোথায় কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে। কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকে কোন গানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে। সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সকল পথের খোঁজে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, সকল ভাঙন পাবে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে।
পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে, আর স্বাগত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম মহাপ্রয়াণ দিবসের বিশেষ আয়োজন তুমি রবে নীরবে। যদিও বলছি তুমি রবে নীরবে রবি ঠাকুরের গানের কথার মতো, কিন্তু রবি ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে নামেই আমরা ডাকি না কেন, তিনি কিন্তু আমাদের বাঙালির হৃদয়ে খুব সরবে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা, তার সাহিত্য সব কিছু দিয়ে এমনভাবে তার গান কবিতাগুলো লিখেছেন যার মধ্যে বাঙালি আবেগের সব কিছু রয়েছে। কারো মন খারাপ হলে সেটা নিয়েও গান কবিতা রয়েছে রবি ঠাকুরের, কারো মন ভালো হলে সেটার গান, প্রেমের গান, বিরহের গান। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন লেগেসি। যারা আমরা রয়েছে বাঙালি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তার কথাগুলো নিয়ে যাব। রবি ঠাকুর ছাড়া বাঙালিয়ানাকে চিন্তাই করা যায় না। আর তাই এই চমৎকার আয়োজনে ২২শে শ্রাবণ যদিও গতকাল ছিল, কিন্তু আমরা এই আয়োজনটা নিয়ে আছি আপনাদের সাথে আজ সন্ধেবেলাতে একটু সময় নিয়ে। আশা করছি আমাদের রবি ঠাকুরের আজ মহাপ্রয়াণ দিবসের বিশেষ আয়োজনটা আপনারা উপভোগ করবেন। সন্ধ্যে ৬টা থেকে একদম রাত ১২টা পর্যন্ত আছে, কিন্তু আমাদের সঙ্গীত সন্ধ্যাটা আপাতত শুরু করেছে আমার খুব প্রিয় একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এবং আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথকে শুধু অনুধাবন বা অনুভব করার চেয়ে তার ভেতর পর্যন্ত যাওয়ার জন্য যে মানুষগুলো রয়েছে তার মধ্যে তিনি অন্যতম। অনিমা রয় রয়েছেন আজকে আমাদের সাথে। দিদি, স্বাগত জানাচ্ছি আমাদের তুমি রবে নীরবের এই আয়োজনে। কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছি, আর এই সুন্দর আয়োজনের সাথে থাকতে পেরে খুব ভালো লাগছে। নামটিও একান্ত প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ নীরবে সরবে সব দিকে আমাদের বাঙালি আনাকে পূর্ণ করে রেখেছেন। একদম, দিদিও তাই বলছিল। এবং আজকে দিদির গানের মাধ্যমে, রবীন্দ্রনাথকে নিয়ে গল্পের মাধ্যমে আমরা আছি আপনাদের সাথে আমাদের এবিসি রেডিওর ফেসবুক লাইভ এবং সেই সাথে আমাদের ইউটিউবে আর আমাদের ফ্রিকোয়েন্সিতে তো অবশ্যই। আর আমার সাথে আরও দুজন আছে দিদির সাথে, ওনারা সঙ্গত করছেন তবলা এবং গিটারে। আমাদের সাথে রয়েছেন দীপন দা, এবং আরেকজন আছেন আমাদের সাথে। দাদার নামটা বলবেন এবং কিভাবে দিদির সাথে। পল্লব দা রয়েছেন আমাদের সাথে। তো দিদি, আপনি গান করছেন, গানের সাথে যে সঙ্গত এত কিছু করা হয়ে থাকে, রবি ঠাকুরের এত আয়োজনগুলো আপনি করে থাকেন, কখন কি মাঝে মাঝে মনে হয় যে রবি ঠাকুর উনি একটা সত্তা আপনার আশপাশেই আছে? এবং আজকের একটা দিনে কিছু কিছু গানের মধ্যে, খুব সুন্দর বলেছো কথাটা, কিছু কিছু গানের মধ্যে না, আমরা তো যখন গান করি তখন কিন্তু এরকম না যে গানের লিরিকগুলো দেখতে থাকি, তা কিন্তু না। এর মধ্যে দিয়ে একটু অনুভব করতে থাকি, মানে কিছু না কিছু এসে দাঁড়ায় চোখের সামনে, আমার দাঁড়ায় সত্যি অর্থে। কিছু কিছু গানের মধ্যে কিন্তু সত্যি পূজা পর্বের কিছু গানে অথবা প্রেম পর্বের কিছু গানেও এরকম হয় কিন্তু যেন রবীন্দ্রনাথ অবয়ব সামনে দাঁড়িয়ে আছেন, যেন তাকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি, এরকম হয়। একদম সত্যি একটা কথা। কারণ একটা মানুষ এতটা বিস্তৃতভাবে আমাদের মধ্যে আছেন, ছোট থেকে আমরা বড় হয়েছি। আমি যদি স্বাভাবিকভাবে বলি, রবি ঠাকুরের একটা গান আমাদের মাথার ভেতরে নেই এরকম হতেই পারে না। গান শেখা শুরু করলে সেই আয় তবে সহচরী থেকে শুরু করে ভালোবাসি ভালোবাসি কত গান, তাই না? তো যাই হোক না কেন, আজকের আয়োজনে আমরা আছি আপনাদের সাথে এই চমৎকার গান নিয়ে। আমরা রবি ঠাকুরকে নিয়ে আরও কথা বলবো। দিদির কাছে যাব। দিদি, একটা গান করে ফেলি আমরা, গানের পরে আমরা আরও কথা বলবো। একদম সাথেই থাকুন। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে কে যে আমায় কাঁদায়,
হে বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে, ভুবন ভরে আছে যেন পাইলে জীবন ভরে। হে বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে, ভুবন ভরে আছে যেন পাইনে জীবন ভরে। সুখ যারে কয় সকল জানে, বাজাই তারে ক্ষণে ক্ষণে। সুখ যারে কয় সকল জানে, বাজাই তারে ক্ষণে ক্ষণে। গভীর সুরে চাইনে চাইনে, গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতা। যদি জানতে কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে। কি অসম্ভব সুন্দর একটা গান, যদি জানতেম আমার কিসেরও ব্যথা। প্রত্যেকটা মানুষের ভেতরে বেদনার একটা জায়গা থাকে, সে বেদনার কারণটা হয়তো আমরা কেউ জানি না, কিন্তু যখন একটা গান প্রত্যেকের বেদনার একই কারণ খুঁজে বের করে, তখন আমরা ভাবতে পারি তিনি এমন একজন কেউ যিনি আসলে ভাব প্রকাশের বাঙালিয়ানাটা বোঝেন। তিনি আর কেউ নন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দিদির চমৎকার গানের জন্য অনেক ধন্যবাদ। দিদির গান মুগ্ধ করে, এবং আমরা শোটা শুরু করার আগে দিদি বলছিল, ইস এই লোকটা এত সুন্দর লিরিক্স লিখে। দিদি, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সঙ্গীত বিভাগ আছে সেটাতে শিক্ষক হিসেবে রয়েছেন লম্বা সময় ধরে, অনেক বছর হয়ে গেল। তো এখনকার সময়ে যারা সঙ্গীতের শিক্ষার্থী রয়েছে, ওদের রবীন্দ্র চর্চার জায়গাটা তারা কতটা অনুধাবন করেন? আপনি যেরকম খুব ভেতরে গিয়ে অনুধাবন করেন, ওদের জায়গাটা কেমন? আসলে পারিপার্শ্বিকতা যেটা, সেটা হচ্ছে বহুমুখী। তো আমি বলবো প্রলোভন তো রয়েছে, এত এত চ্যানেল, এত এত মিডিয়া, সাথে তো ইউটিউব রয়েছেই। তবে সঙ্গীত বিভাগে যারা পড়তে আসে ওরা কিন্তু প্রতিশ্রুতি নিয়ে আসে একটা। আর এখন এমন একটি জায়গায় দাঁড়িয়েছে, এমন একটা প্রতিযোগিতার জায়গায়, যে পাবলিক ইউনিভার্সিটি, একে তো পাবলিক ইউনিভার্সিটি, সাথে করে মানে একটা গান দিয়ে কিছু একটা করব জীবনে, এই বাসনাটা নিয়ে কিন্তু ওরা আসে। তবে আমাদের কখনো কখনো আমি স্বপ্ন দিতে থাকি এবং চেষ্টা করি ওরা যে স্বপ্নগুলো নিয়ে আসে তাতে যেন একটু পালক আমরা দিতে পারি। কখনো কখনো হতাশও হই, কারণ ওরা মাস্টার্স কমপ্লিট করে ফেলার পরে সেরকম কর্মক্ষেত্র এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। তবে আমি ওদেরকে বলি যে শিল্পী সত্তাটা হচ্ছে একটা ছেলে মেয়ে
একটা সঙ্গীত বিভাগ থেকে পাশ করে ফেলা মানে সে কিন্তু অনেকটা জেনে আসে, কিন্তু গানটাকে যদি সম্বল করে সে যদি নিজের জন্যও গাইতে থাকে, সাধনার একটা মার্গে গিয়ে কিন্তু লোকে ঠিকই তাকে খুঁজে নেবে। আর সাথে চাকরির ক্ষেত্রে যেটা, এই সরকার অনেক সংস্কৃতি বান্ধব, এবং আমি মনে করি এই কারণেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সঙ্গীত তো রয়েছেই, সঙ্গীত বিশ্ববিদ্যালয় হচ্ছে, সাথে করে স্কুলগুলোতে এখন সঙ্গীত একটি বিষয় পাঠ্য হয়ে গেছে এবং বইও প্রকাশিত হয়ে গেছে ইতোমধ্যে। এগুলো অত্যন্ত সুখের এবং আনন্দের বিষয়, যে কারণে আমরা আশাবাদী এই সঙ্গীত বিভাগ থেকে যে ছেলেমেয়েরা পাশ করছে, একটি দেশ যখন সংস্কৃতিময় হয়, নিজস্ব সংস্কৃতির ভাণ্ডারে পূর্ণ থাকে, তখন কিন্তু সেটি একটি ইতিহাস গড়বার মতো দেশ হয়। এবং আমি মনে করি বাংলাদেশ এমন একটি পর্যায়ে পৌঁছবে এক সময় যে আমাদের নিজস্ব ভাণ্ডারে আমরা এত পরিপূর্ণ থাকব, যতই ফেসবুক হোক, যতই ইউটিউবের প্রলোভন হোক, একদিন আমরা গর্ব করে বলবো আমরা বাঙালি জাতি, আমরা জানি আমাদের নিজস্ব সংস্কৃতিকে স্যালুট করতে। অবশ্যই আমরা বাঙালি জাতি, আমরা জানি নিজস্ব সংস্কৃতিকে কিভাবে সম্মান জানাতে হয়। আর আমরা যে ভাষার যে গানই করি না কেন, রবীন্দ্র নজরুল ছাড়া চিন্তা করা যায় না একদম। অবশ্যই আজকে 22শে শ্রাবণে যে বিশেষ আয়োজনটা আমরা করছি, আজকে সন্ধ্যাবেলাতে রবীন্দ্র সন্ধ্যায় তুমি রবি নীরবে, সেই বিষয়টা নিয়ে কথা বলা। আর সোশ্যাল মিডিয়া এখন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা নিয়ে আমরা দিদির সাথে আরও কথা বলবো। কারণ উনি যেমন রবীন্দ্রনাথের গানকে অনুভব করেন, নিজের যারা স্টুডেন্ট আছে তাদের মধ্য থেকেও নিশ্চয়ই এই বিষয়টা এখন অনেকের লাইভে চলে আসে, সেটা নিয়েও নিশ্চয়ই কিছু নিজের মূল্যায়ন রয়েছে, সেটা শুনবো দিদি। কিন্তু তার আগে আমরা আরেকটা সুকণ্ঠে সুন্দর গান শুনে ফেলি। কোন গান আজকে না, আজকে মুডটা একটু কেমন কেমন যেন, এরকম নয় যে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস বলে, এখন প্রয়াণ দিবস মোটেই কোনো শোকের দিন নয়। হ্যাঁ, এটা এখন উদযাপনের দিন। আমরা যারা রবীন্দ্রনাথের গান করি তাদের জন্য প্রতিদিনই 22শে শ্রাবণ, প্রতিদিনই 25শে বৈশাখ, কিন্তু বাকি যারা রয়েছেন তাদেরকে আরেকবার একটু জানান দেয়া যে এই বিশেষ মানুষগুলো, মহামানবগুলো আমাদের দেশে এসে, আমাদের এই পৃথিবীতে এসেছিলেন বলে আমাদের পূর্ণ করেছেন। আমরা যে বাঙালি, আমরা যে মানুষ, সেই সত্তাটিকে আমাদের পরিচিত করে দিয়ে গেছেন। সে কারণেই সকলের জন্য প্রয়োজন রয়েছে দিবসগুলো উদযাপনের। তবে একটু মনটা যেন কেমন একটু উদাসীন, একটা গাই সেরকম একটি গান চলে যাচ্ছি গাড়ি। সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো দূরে নাই দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো, সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো। মোর বসন্তে লেগেছে দোষ, বেনু বন ছায়া হয়েছে মধুর, মোর বসন্তে লেগেছে দোষ, বেনু বন ছায়া
গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা, উতানো আঁচল এলো এলো চুল দেখেছি ভোরের বেলায়, গোপনে দেখেছি তোমার। সেই ভালো সেই ভালো। সেই ভালো সেই ভালো, এই গানটা যদি আপনি চিন্তা করেন এমনও হতে পারে যে প্রথম প্রেমে ব্যর্থ হওয়ার কোনো একটা অনুরাগ, ঠিক আছে আমি যে তোমায় ভালোবাসতাম তা না জানো হয়তো বা অন্য কোনো অর্থ থাকতে পারে। রবি ঠাকুরের গানগুলো এরকম। আমি মাঝে মাঝে চিন্তা করি যখন কোনো একটা জিনিস ভাবতে চাই রবি ঠাকুরের কোনো একটা গানের কথা আমাদের মাথার মধ্যে চলে আসে। দিদি অনেক ধন্যবাদ। আপনার গানে মনে হচ্ছে যেভাবে ফুলের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, আপনার গানের সুরগুলো আমাদের পুরো স্টুডিওর মধ্যে ছড়িয়ে পড়ছে, এবিসি রেডিওতে ছড়িয়ে পড়ছে। দিদির সাথে আমি অফ এয়ার একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে দিদি এখনকার সময় কিন্তু প্রচুর রবি ঠাকুরের গানকে রিঅ্যারেঞ্জ করা হচ্ছে, রেন্ডিশন করা হচ্ছে, এবং অনেক সময় এরকম অনেক কিছু লেখা হয়ে থাকে যে ফেসবুকের কল্যাণে যে রবীন্দ্রনাথের এই গান, এটা তো আরেকজনের গান ছিল, ওনার এই গান, এটাকে যে ভাঙা গান বলে এটা অনেকে জানেনই না। এই বিষয়টা নিয়ে আপনার মূল্যায়নটা? এটা আসলে সাধারণ মানুষের না জানবারই কথা, যারা আসলে আমরা এটাকে পাঠ্য করি তাদেরই আসলে মূল গান ভাঙা গান বিষয়টি কী সেটা জানার কথা। আসলে রবীন্দ্রনাথ তো আমি মনে করি সে বিশ্বকে আসলে বিদ্যালয় করেছিলেন, যে কারণে নিজেকে এত পূর্ণ করতে পেরেছিলেন। এবং আমরা সারা জীবন কেউ একজন মানুষ বলতে পারবে না আমি রবীন্দ্রনাথকে সমগ্রটা পড়েছি বা সমগ্রটা জেনেছি। তাকে জানা এক জীবনে সম্ভব নয়, এটি সত্য কথা। আর রবীন্দ্রনাথ যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিনিকেতনের সূত্রে অনেক সময় শান্তিনিকেতন গড়বার কারণেও কিন্তু দেশ বিদেশে ছুটতে হয়েছে তাকে, কারণ অর্থনৈতিক সহযোগিতাটা দরকার ছিল সে সময় তার, এবং অসুস্থ অবস্থাতেও তাকে যেতে হয়েছে, এমনও হয়েছে তাকে ছুটতে হয়েছে। যাই হোক, সেই ছোটার কারণে হয়তো আমরা অনেক অনেক প্রবন্ধ পেয়েছি, যে কারণে আমরা সমৃদ্ধ এখন সেই প্রবন্ধ নিয়ে আমরা গবেষণার কাজ করতে পারি। আর যে বিষয়টি সেটা হচ্ছে এই ছোটাছুটির কারণে বিভিন্ন দেশ বিদেশের নানা রকমের সুর শুনবার সুযোগ তার হয়েছে, যে কারণে একজন কবি যখন অন্য কিছু শোনেন হয়তো আমরা সেটাকে শুনে হারিয়ে ফেলবো, কিন্তু তিনি তো রবীন্দ্রনাথ, তিনি বহু যেখানে গেছেন সেই সুরটা তিনি শিখতে চেয়েছেন, বলেছে পুরো ব্রহ্মাণ্ডকে তিনি বিদ্যালয় করেছিলেন আসলে, যে কারণে সেটা শিখে নিজে আত্মস্থ করেছেন। পরে সেই সুরকে মনে লালন করে আবার নিজের মতো করে ঢেলে দিয়েছেন। কিন্তু কখনোই একটি রবীন্দ্রসঙ্গীত শুনলে মনে হবে না এর মূল গানটি কী ছিল। এবং সে কিন্তু এরকম, অনেকে বলে যে রবীন্দ্রনাথ অনুকরণ করেছেন, কিন্তু সে কিন্তু অনুকরণ নয়, অনুসরণ। ভালোবেসে যেমন আমরা রবীন্দ্রনাথকে অনুসরণ করি, সেরকমভাবেই তিনি অনেক গান অনুসরণ করে নিজের মতো করে তৈরি করেছেন, যে গানগুলো এখন আমরা গর্বের সাথে গেয়ে বেড়াই। যেমন তুমি কতবার ভেবেছো, এমন একটি গান যে গানটা আপনাদের সকলের ভালো লাগে। কারণ কি এই গানগুলো ভালো লাগে একটি কারণ হচ্ছে এগুলো বিদেশি সুরের গান। হ্যাঁ, বিদেশি সুর থেকে নিয়ে যেহেতু করা, সেহেতু এই চলনটার মধ্যে একটু ওয়েস্টার্ন একটা লুক রয়েছে, যেমন সকাতরের কাঁদিছে সকলে, এমন বহু গান রয়েছে। কোনোটা সরাসরি মূল থেকে ভেঙে করেছেন, ভাঙা গান হচ্ছে যেটা আমরা গাই রবীন্দ্রনাথের গান, আর মূল গান তো আপনারা বুঝতেই পাচ্ছেন। সেক্ষেত্রে এই ভাঙা গানগুলো আমাদের প্রাণের গান হয়ে উঠেছে, যেমন পুরানো সেই দিনের কথায়। প্রত্যেকটি গান কিন্তু আমি মনে করি শ্রোতাদের অনেক প্রিয়, কারণ বিদেশি সুরগুলো আমাদের প্রিয়, আবার প্রাদেশিক সুরে রচিত গান রয়েছে, শাস্ত্রীয় সঙ্গীতের সুরে রচিত গান রয়েছে কোনোটা, এবং যেগুলো সরাসরি আসা এবং সরোদের গদ ভেঙেও তিনি গান, এসো শ্যামল সুন্দর, এই গানগুলো কিন্তু ঠিক তেমনি প্রাদেশিক সুরের আদলে গড়া। সুতরাং এবং লোকসুরে রয়েছে আমার জাতীয় সঙ্গীতটাই তো তাই। আমি কোথায় পাবো তারে আমার প্রাণের মানুষ জেরে, গগন হরকরার এই গানটি ভেঙে তিনি রচনা করেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যখন এই গান করি তখন কি কখনো মনে পড়ে সেই আমি কোথায় পাবো তারে? রবীন্দ্রসঙ্গীতের, রবীন্দ্রনাথের এই বিশেষত্ব, তা যা তিনি দিতে চেয়েছেন সমগ্রটাই রবীন্দ্রনাথ হয়ে উঠেছে। এই হচ্ছে যে কারণে আপনাদের এত কিছু বলা। আসলে ভাঙা গান মানে হচ্ছে রবীন্দ্রনাথেরই নিজস্ব একটি গান, আর মূল গান হচ্ছে যে গানটিকে তিনি ভালোবেসে লালন করেছিলেন, তাকে ভালোবেসে। আবার আরেকটি কথা এখানে বলি, ডিএল রায়, সেই সময় আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে মাত্র 2 বছরের ছোট ডিএল রায়,
যখন আমাদের স্বদেশী গানগুলো রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু স্বদেশী গানের অধিকাংশ গান কিন্তু বাউল সুরের রচনা, আমাদের দেশের সুর। কারণ তার কাছে মনে হয়েছে যে যদি এই গানের মধ্যে আমি বিদেশি সুর যদি ব্যবহার করি, সাধারণের পক্ষে, লোকমানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়, যে কারণে পুরোটা একদম বাউল। যদি তো ডাক শুনে কেউ না আসে, ও আমার দেশের মাটি থেকে শুরু করে সব কিন্তু বাউল অঙ্গের সুর, যে কারণে আমাদের যে তোমায় ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, সব আজই বাংলাদেশের হৃদয় হতে সব বাউল সুর। কারণ সহজ সুর লোকের পক্ষে নেওয়া সম্ভব, সেই গানটি গাওয়া সম্ভব। আবার একই সাথে যখন ডিএল রায় আবার পরিপূর্ণভাবে বিদেশি সুরকে তিনি ব্যবহার করলেন তার গানে, এবং স্পষ্টভাবে বঙ্গ আমার জননী আমার, একদম কাট যে ব্যাপারটি রয়েছে, কিন্তু সেখানে বোঝা যায় কিন্তু বিদেশি স্বরের মানে ব্যবহারটা, এবং স্পষ্টভাবে খানিকটা সমালোচিতও ছিলেন যে এত কেন, কিন্তু রবীন্দ্রনাথ সেই সমালোচনার ঊর্ধ্বে গিয়ে একেবারে নিজের আদলে নিয়েছেন এবং যত্ন করে এমনটা দিয়েছেন যেটাতে আমরা মাথার চূড়া হিসেবে ব্যবহার করতেই হবে, যা আমরা করছি আজ অবধি। আমি আজ যে কত কিছু জানলাম এবং আপনাদেরকে জানাতে পারলাম, সে কারণে আমি অসম্ভব আনন্দিত। ছোট্ট একটি তথ্য দিয়ে দিই, দিদির সাথে ঠিক 6 বছর আগে আমি 22শে শ্রাবণী শো করেছিলাম, তখন আমিও একটু বয়সে কম ছিলাম। দিদি সেই সময় যতখানি বিজ্ঞতা নিয়ে আমার সাথে কথা বলেছিলেন, আজও আরও বিস্তারিতভাবে সেই বিজ্ঞতা নিয়ে আমার সাথে কথা বললেন। এবং আমাদের এই আজকের আয়োজন যেটা তুমি রবে নীরবে, এটার উদ্দেশ্য তো গান নয়, গান তো আমরা শুনে থাকি, কিন্তু রবি ঠাকুর শুধু একজন সাহিত্যিক না, বিশ্বকবি তো অবশ্যই, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই আমার মনে দিদির কথার সারমর্ম এটাই আমি বলতে পারি, সবখান থেকেই শিখেছেন। কিন্তু রবীন্দ্রনাথ যে একটা আদর্শ, রবীন্দ্রনাথের পেছনে, গানের পেছনে যে অনেক কথা রয়েছে, আজকে 22শে শ্রাবণে তার 80তম মহাপ্রয়াণ দিবসে শুধু গান নয়, সেই বিষয়টাকে সামনে আসতে চাইলাম। এক গাদা কথা হয়ে গেল, দিদির কাছে যাব, আরেকটা রবি ঠাকুরের গান কথা হচ্ছিল বাউল অঙ্গের গান নিয়ে। তুমি রবে নীরবে চলছে, আর এখন চলে যাচ্ছি অনিমাদির কাছে। এরপরে যে গানটা আমরা শুনবো, সে গানটা কি তার কাছ থেকে জেনে নিই। কথা ছিল এতক্ষণ রবীন্দ্রনাথের গানের বিভিন্ন প্রসঙ্গে নিয়ে, বাউলাঙ্গ গান এসেছিল কথা প্রসঙ্গে, বাউলাঙ্গের একটি গান করছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারে পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারে পিছে গো। রেখো না আর বেঁধো না কোলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া।
তোমার খোলা হাওয়া লাগে পালে তোমার খোলা হাওয়া লাগে পালে তোমার খোলা হাওয়া। রবি ঠাকুরের বাউলাঙ্গের একটা গান আমরা শুনছিলাম। রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, তার গান আমাদের মুগ্ধ করে। নেতিবাচক কথা যাই আপনি বলে থাকেন না কেন, তিনি বিশ্বকবি। শুধু এমনি এমনি নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সুর হয়তো তার মাথায় খেলা করতো বলে তার গানের মধ্যে সেটা আমরা খুঁজে পাই। দিদির কাছে যাব। দিদি, এখনকার সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর গানকে নিয়ে, যে রেন্ডিশনের কথা একটু আগে বলছিলাম, দেখা যাচ্ছে সেই গানে একটু ওয়েস্টার্ন প্যাটার্ন চলে আসছে, কেউ কেউ র্যাপ মিউজিক করছে এবং যারা একটা দ্বন্দ্ব দেখা যায়, যারা একটু গুরুজন মিউজিশিয়ান রয়েছেন, রবীন্দ্রসঙ্গীতে করেন বা ভালোবাসেন, তাদের এই বিষয়টা খুব একটা পছন্দ নেই। আবার নবীন শিল্পীরা এটাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন যে যুগের সাথে পরিবর্তন। এই যে বয়োজ্যেষ্ঠ এবং তরুণ প্রজন্মের এই তর্কের জায়গা, মাঝখানে আমি পড়েছি। হ্যাঁ, মাঝখানে আপনি পড়েছেন, আপনি সাম্য বজায় রাখছেন। আমি বলি, আসলে রবীন্দ্রনাথের গান নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর এতই আধুনিক ছিলেন এবং যে কারণে এত বছর পরেও, আরও শত সহস্র বছর পরে রবীন্দ্রনাথ এমনই থাকবেন এবং এটাই সত্য। কারণ রবীন্দ্রনাথ এত প্রাসঙ্গিক, তিনি প্রতি মুহূর্তের কথা বলে গেছেন, আমরা সকলে জানি। ঠিক তেমনি কিন্তু প্রতিটি সুরের কথাও বলে গেছেন, প্রতিটি সুরও তার গানে দিয়ে গেছেন। এই ওয়েস্টার্ন মিউজিকের কথা বলি বা শাস্ত্রীয় সঙ্গীত থেকে যে সুরগুলো করে তিনি গান রচনা করেছেন, রবীন্দ্রনাথ ইচ্ছা করে কিন্তু তানগুলোকে বর্জন করেছেন। গানের সুরের আড়ালে সেই তানগুলো রয়েছে। আমি জানি না, কেউ মনোযোগ দিয়ে শুনলে বোঝা যাবে রবীন্দ্রনাথের গানে কিন্তু খুব মোটা মোটা দানা, মোটা মোটা তান নেই, আছে কিন্তু বহু তান রয়েছে, কিন্তু সেগুলো কথার আড়ালে। কিছুই তিনি স্পষ্ট করে যাননি, শুধু বাণীটিকে বোঝাবার জন্য, যাতে সুরের কালোয়াতে কোনো ক্রমে তার কথার বাণীকে আহত না করেন, আঘাত না করেন। ঠিক তেমনি কিন্তু ওয়েস্টার্নও, ওয়েস্টার্ন সুরগুলো যেমন কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। এখানে যদি আমি অনেক কিছু হাইব্রিড কিছু, এই যে এত সুন্দর একটি কথা, যে কথাটি বলতে একটা মানুষের সারা জীবন চলে যায়, এমন একটি মানুষ খুঁজে পাওয়া যায় না যার চরণে হৃদয় খুলে দেয়া যায়। ঠিক এমনই কিন্তু আমরা মানুষ সারা জীবন খুঁজে ফিরি। যাই হোক, সে কারণেই রবীন্দ্রনাথ আধিক্য, উচ্চ কিছুকে বর্জন করেছেন, পরিমিতি বোধটাকে তিনি নিয়ে এসছেন। ঠিক আমি বলবো, কথা প্রসঙ্গে যেটা আসছিল, এই প্রজন্মের অবশ্যই রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করতে হবে। কারণ রবীন্দ্রনাথ তো এই প্রজন্মের, সে প্রজন্মের, আগামী প্রজন্মের। তবে কি আমি বলবো, নিজেদের মতো করে সুরসঙ্গত করা যাবে, কিন্তু কখনো যেন রবীন্দ্রনাথকে ছাড়িয়ে তা না যায়। কাজটা আমি কাকে নিয়ে করছি? আমাকে নিয়ে? তাহলে তো আমাদের অনেক সুর রয়েছে। যখনই আমি রবীন্দ্রনাথ, নজরুল, লালনকে নিয়ে কাজ করব, তখন মাথায় রাখতে হবে এরা কারা, এদের প্রতি শ্রদ্ধা নিবেদন রেখে যে সুরটা করবে, নিশ্চয়ই তখন তার গানের কথার বাণী সুর ছাড়িয়ে যাবে না। সেই পরিমিত বোধটুকু তার থাকবে এবং থাকতেই হবে। যে কারণে আমি বলবো, একটি উদাহরণ দিয়ে বলি, আমার 22শে শ্রাবণ উপলক্ষেই আমার 5 আগস্ট 21শে শ্রাবণ একটি গান বেরোলো, মেঘ বলেছে যাবো যাবো। তার সঙ্গীত আয়োজন করছেন তানভীর তারেক। তানভীর তারেককে সকলেই জানেন সঙ্গীত পরিচালক হিসেবে, তিনি কিন্তু আধুনিক গানের সুরকার এবং শুধু তা না, ব্যান্ডের গান করে তারা। কিন্তু আমি দেখলাম, যখনই শুনলাম, আমি অনুরোধ করলাম আমার একটা গানের সুর করবার জন্য, সে 15 দিন অন্য কোনো কাজ করেনি, শুধু ওই গানটিকেই শুনেছে বারবার। এবং কারণ হচ্ছে, অন্য গান থেকে বেরিয়ে যখন রবীন্দ্রনাথের গান করতে হবে, তখন কিন্তু এতে প্রবেশ করতে হবে, এর গানের বাণীতে প্রবেশ করতে হবে। সেখানে আমি বলবো, যারা আধুনিক গানের শিল্পী, অবশ্যই আধুনিক গানের শিল্পীদের রবীন্দ্রনাথের গান গাইতে হবে, কারণ আপনারা অনেক বেশি পপুলার, যেটাকে বলা হয়। আপনারা যখন গাইবেন, তখন এই গানটি একেবারে আনাচে কানাচে সর্বত্র পৌঁছে যাবে। এবং আমাদের এটা দায়িত্ব রবীন্দ্রনাথকে সকল প্রজন্মের কাছে এভাবে উজ্জীবিত রাখা। শুধু একটু চর্চা, রবীন্দ্রনাথের গান কার গান করছে এই বিষয়টি মাথায় থাকলে সুরচ্যুত করবার এবং কোনো বিষয় থাকবেই না। স্বরলিপিটাকে একটু দেখে নিলে, আর সুর কার গান করছি, আবারও বলছি, শুধু যে রবীন্দ্রনাথের গান করছি এই বিষয়টি মাথায় রাখলেই হবে। দেখা যাবে এ নিয়ে কোনো আর জুনিয়র সিনিয়র কোনো দ্বন্দ্বই আসবে না। অনেক অনেক ধন্যবাদ দিদির। একটা কথা এত ভাল লাগলো যে রবীন্দ্রনাথ কিন্তু শুধুমাত্র এই প্রজন্মের না, তিনি সেই প্রজন্মে ছিলেন, এই প্রজন্মেও আছেন এবং ভবিষ্যতের যে প্রজন্ম সেখানেও তিনি আছেন।
রবীন্দ্রনাথ সর্বত্র আছে। আজকে তার মহাপ্রয়াণ দিবসে যদিও শোকের দিন, বাঙালির জন্য 22শে শ্রাবণকে বলা হয়ে থাকে, কিন্তু সেই বিষয়টাকে আমরা অন্যভাবে উদযাপন করছি। আমরা আজ 23শে শ্রাবণে এই দিনটাকে উদযাপন করছি। তো আবার আমি মনে হয় গানেই চলে যাই। দিদি, আপনি বিভিন্ন পর্বের গান করুন, এবার কোন পর্বের গান করবেন এরকম একটা গান যদি হয়ে যায়? গানটি প্রেম পর্বে, তবে এই গানের রবীন্দ্রনাথ যখন আমাদের ঢাকা এসেছিলেন সেটাই শেষবার। আমাদের জগন্নাথ হল, তখন সেই হলে বসে উনি এসেছিলেন, গান করেছেন, এবং যাওয়ার সময় ছাত্ররা তাকে ধরলেন যে একটা পত্রিকা বেরোতো, সেই পত্রিকার মধ্যে তাকে গান দিতে বা কিছু একটা লেখা দিতে। তখন রবীন্দ্রনাথ কোনো লেখা না দিয়ে একটি গান লিখে দিয়ে গেছিলেন। সেই গানেরও একটি নাম রয়েছে, কবিতা মূলত, সেটা পরবর্তীতে গান হয় বাসন্তিকা। সেই গানটি আমরা গাইছি, কারণ রবীন্দ্রনাথ, কেন আমার জন্ম হয়নি তখন, সেই শুভক্ষণকে কেন আমি মিস করেছি, সে আফসোস সারা জীবন থাকবে। যাকে এই গানটি গাইছি। চলে যাচ্ছি গানের সাথে, থাকুন আমাদের। এই কথাটি, এই কথাটি, সরি একটুখানি এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে
কি অসাধারণ একটা গান! আমরা যা অনুভব করি, আমরা হয়তো গাইতে পারি না, আমরা লিখতে পারি না। রবি ঠাকুর সে কারণে মনে হয় আমাদের সব প্রজন্মের মানুষদের জন্য একটা করে গান লিখে গিয়েছিলেন। আর দিদি একটা করে গান করছেন, গানের পেছনে গল্প বলছেন, সেটা খুব দারুণ একটা ব্যাপার। দিদির কাছে চলে যায়। আজকে তো 22শে শ্রাবণ, সেটা নিয়ে কথা হচ্ছে। দিদি, আপনি এই রবীন্দ্র চর্চা নিয়ে কি কাজ করে যাচ্ছেন? আপনার একটা গানের স্কুল ছিল এবং ছাত্রদের শেখাচ্ছেন আপনি, সেটা নিয়ে একটু জানি। কাজ এখন তো যেহেতু লকডাউন বা এইসব অতিমারির কারণে আসলে মঞ্চে কোনো কাজ সেরকম হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু শিল্পীদের কাজ থেমে থাকে না, অনলাইনে চলছে এখন আরও ব্যাপ্ত সেটা, কারণ দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে গান শেখাবার সুযোগটা হচ্ছে। আর ছাত্রছাত্রীরা গান গেয়ে পাঠাচ্ছে, সেগুলো আবার আমাদের পেজে পোস্ট করছি। এতে করে আমার মনে হয় যে হয়তো গ্রুপ একসাথে বসে একজনের কাঁধে কাঁধ মিলিয়ে যে কাজটি করা, সেটা হয়তো সচক্ষে দেখা যাচ্ছে না, কিন্তু অন্তরের কাঁধ কিন্তু সকলের পাশাপাশি রয়েছে এবং সেই কাজটি আমরা করে চলেছি। সাথে খুব মিস করি আসলে, এটা ঠিক, বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া, ছাত্রছাত্রীদের সাথে ইভেন সুরবিহারে, এগুলো মিস করি খুব, কিন্তু কাজ চলছে। হয়তো 1-1.5 বছর হলো তাদের চোখে দেখা হচ্ছে না, তাদের স্পর্শ করা হচ্ছে না, কিন্তু ভালোবাসা এতটুকু কমেনি কাজের প্রতি, ছাত্রছাত্রীদের প্রতি। অনেক ধন্যবাদ দিদি। আর এটা প্রসঙ্গে একটু ছোট্ট করে আসি যে আমাদের দেশে যখন গান করা হয়, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, তারপরে হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অনেক কিছু থাকে, কিন্তু রবীন্দ্রনাথ বা নজরুল এমন দুজন মানুষ, তাদের গানের জন্য সেরা শিল্পী হওয়ার, সেরা রবীন্দ্রসঙ্গীত, সেরা নজরুল প্রচলনটা একটু কম, অল্প কেউ করছে। আপনি একটা পুরস্কারও পেয়েছেন, সেটার কথা আমরা জানি, আগে থেকে অভিনন্দন দিচ্ছি। এই চর্চার জায়গাটাকে কি আরও একটু বড় করা যায়? এটা অত্যন্ত ভালো একটি প্রসঙ্গ টেনেছ। আমি এ বিষয়ে আসলে কথাও বলতে চাই। আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে বোর্ড রয়েছে, সেখানে রবীন্দ্র নজরুলের গান নাকি তারা আগে বাদ দিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য, মানে এমনকি লালন। কারণ এই কথাটি শোনার পর আমি না খুব হতবাক হয়েছি, এবং এমন কোনো নিয়ম নেই কিন্তু যে সেই গানগুলোকে ক্যাটাগরিতে আসবে না বা শ্রেষ্ঠ শিল্পী দেয়া যাবে না, কিন্তু বোর্ড নাকি আগে থেকেই, কারণ যেহেতু এদের সুরকার গীতিকাররা জীবিত নেই, কিন্তু আমার কথা যে সুরকারকে তো আলাদা সুরকারের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে বা গীতিকারকে, কিন্তু যখন শিল্পী, শ্রেষ্ঠ শিল্পী হিসেবে সে যেই এইরকম, যদিও আমরা কেউ পুরস্কারের জন্য গান করি না, আমাদের সাধনাটা শুধুই যার গান করছি তাকে নিয়ে, কিন্তু এরকম একটি জায়গা যেখানে পুরস্কার মানে হচ্ছে একজনকে 2 পা এগিয়ে দেওয়া, অন্যকে উদাহরণ করে দেওয়া, দেখো এই কাজটি করলে এরকম হয়। সেক্ষেত্রে এমন একটি জায়গা থেকে যদি রবীন্দ্র নজরুলরা চ্যুত হন, তাহলে আসলে যে এই যে আমার মতো করে যারা রবীন্দ্রনাথকেই ব্রত করে নেবেন জীবনের, এই যুগটা তো আসলে এত প্রলোভনের যুগ, চারদিক থেকে আসলে প্রলোভিত হচ্ছে মানুষজন, যেখানে স্থিতি হয়ে থাকা খুব মুশকিল যে আমি এটাই করব, কারণ নানা দিকে আমাকে নানাজনে ডাকছে, কোথাও না কোথাও গিয়ে আমি হয়তো আমার উদ্দেশ্য চ্যুত হতে পারি। সেক্ষেত্রে আমি মনে করি যাতে করে আমাদের এই মূলধারার চর্চাগুলো যথার্থ হয় এবং এই বিষয়ে শিল্পীরা নিজেদের ঠাঁই হয়ে থাকে, যেন আমি এই চর্চাটিই করব, সেক্ষেত্রে রবীন্দ্র নজরুল এবং লালন এবং হাসন রাজা বা এই সকল গানের ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে আমি মনে করি যে একটি এতদিন ধরে যে ভাবনাটি পোষণ করে চলেছিলেন তারা, তা থেকে বেরিয়ে আসা একান্ত প্রয়োজন। কারণ আমরা যদি সকল ক্ষেত্রে ভারতবর্ষকে উদাহরণ হিসেবে নিতে পারি, তাহলে এখানে কেন নয়? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। আগেই বলছিলাম আজকে 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে আমরা কথা বলছি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা কি শুধু 22শে শ্রাবণ আর 25শে বৈশাখ আসলেই তাকে স্মরণ করবো? দিদি যেমন বলছেন, আমার মতো যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, গান করেন, আমাদের জন্য প্রতিটা দিনই 25শে বৈশাখ, প্রতিটা দিনই 22শে শ্রাবণ। রবীন্দ্র চর্চাকে আরও শানিত করা, তিনি আমাদের বাঙালিদের কবি, বাঙালিদের লেখক। আমাদেরই যদি এরকম যেই জাতীয় চলচ্চিত্র বা এরকম যেই জায়গাগুলো, সেখানেই যদি একজন শিল্পী সেই সত্তাটা না পায়, তবে রবি ঠাকুরের গানের মূল্যায়নটা কদ্দূর হলো। আশা করছি যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এই বিষয়টি চিন্তা করবেন, এবং যারা রবীন্দ্র চর্চা করে থাকেন, রবীন্দ্রনাথের গান করে থাকেন, তারা সেই মূল্যায়নের জায়গাটা পাবে। আমরা মোটামুটি দিদি শেষের দিকে একটা গান শুনে ফেলি, তারপর আমরা ফিরে এসে আরেকটা গান শুনে বিদায় নিব। ঠিক আছে। বারবার দীপন্ত আমাকে পুশ করছে, জানো তুমি রবে নীরবে করি, তুমি রবে নীরবে করি। আচ্ছা, আমি দীপন্তার জন্য আমি তুমি রবে নীরবেটা করছি। হ্যাঁ,
হৃদয়ে মম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী সম মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল সপন, মম দুঃখ বেদন মম সফল সপন তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। নীরবেই থাকবেন তিনি আমাদের অন্তরে, সরবে আমরা প্রকাশ করব তার উপস্থিতি। এবং আজকের মতো আমাদের এই আয়োজন এখানে আপাতত সমাপ্তি নিচ্ছি। আমাদের প্রথম পর্ব অনিমা রয়ের সাথে আমরা ছিলাম, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতের ভাবনা যার মনে, অনেক কিছু জানলাম দিদির কাছ থেকে। দ্বিতীয় পর্ব নিয়ে আমরা একটু পরে ফিরব। আপাতত দিদির কাছে যাচ্ছি, যারা এতক্ষণ ধরে আমাদেরকে শুনছিল, আমাদেরকে দেখছিল, এবিসি রেডিও লিসেনার। আজকে এই চমৎকার একটা দিনে যদি কিছু
বলতে চান এবং কথা শেষ করতে করতে ছোট্ট একটা গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিব দিদি। কি বলবো, আসলে সবসময় একই কথা বলা হয়, বাড়িতে যেন একটা গীতবিতান থাকে। সত্যি অর্থে আমাদের সন্তানদের জন্য রবীন্দ্রনাথ, নজরুল এরা বড্ড বেশি প্রয়োজন। কারণ আমরা এই অতিমারি থেকে শুরু করে এই যান্ত্রিকতা, এই সুইপিংয়ের যুগে আমরা বড় অশান্ত, আমরা আসলে কেউ কিন্তু ভালো নেই। সুতরাং সন্তানদেরকে অন্তত মানুষের মতো মানুষ করতে হলে বাড়িতে রবীন্দ্র নজরুল চর্চা, লালন চর্চা, আমাদের মূল সংস্কৃতির চর্চা একান্ত প্রয়োজন। আমরা যত নেটফ্লিক্স দেখি, যত ইউটিউবে ঘুরে বেড়াই না কেন, আমরা যেন আমাদের শেকড় থেকে চ্যুত না হই। অনেক ধন্যবাদ দিদি। তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আমাদের রবীন্দ্র সন্ধ্যার বিশেষ। আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি। এবং আমাদের আজকে রবীন্দ্র সন্ধ্যার বিশেষ আয়োজন তুমি রবে নীরবে থেকে আজকের মতো বিদায় নিব। দিদি, একটা শেষ গান হয়ে যাক। রবীন্দ্রনাথের গান কখনো আসলে শেষ হয় না, তারপরে শেষ গান আজকে। হ্যাঁ, শেষ গান অবশ্যই। এটা শোকের মাস, যদিও আমাদের জাতির পিতা তার প্রয়াণ হয়েছিল এই মাসেই। তারই পছন্দের রবীন্দ্রনাথের গান দিয়ে আজকে আমি শেষ করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরাই, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরাই, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা, আলো না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা
চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। অনেক অনেক ধন্যবাদ দিদি, চমৎকার এই আয়োজনে আপনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের রবীন্দ্র সন্ধ্যাটাকে এত সুন্দর করেছেন, সে কারণে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা যারা শুনছিলেন এবং দেখছিলেন আমাদেরকে, আমাদের এবিসি রেডিওর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ফ্রিকোয়েন্সিতে অনেক ধন্যবাদ। আমাদের প্রথম পর্ব আপাতত সমাপ্ত হচ্ছে, দ্বিতীয় পর্ব নিয়ে আমি নিতুল চলে আসছি। কে থাকছেন আমাদের সাথে শিল্পী সেটা জানতে সাথেই থাকুন আমাদের। শুভ সন্ধ্যা।